मेरा नाम है पुल्ला, रखता हूं खुल्ला। मेरा नाम है चुटिया, अच्छों की खड़ी करता हूं मैं खटिया। मेरा नाम है पोते, जो अपने बाप के भी नहीं होते। मेरा नाम है इबू हटेला, माँ मेरी चुड़ैल की बेटी, बाप मेरा शैतान का चेला, खाएगा केला। मैं गरीबों के लिए हीरो हूं और तुम जैसे लोगों के लिए विलन। नाम है मेरा शंकर, हूं मैं गुंडा नंबर। গুন্ডা বয়েজ ব্যাড এলিমেন্ট অফ দ্য সোসাইটি, এসআরএইচ এর গুন্ডা বয়েজের কথা বলছি আমি। 278 রান, হ্যাঁ। কলকাতা এই বছর আইপিএলটা খেলতে এসেছে কেন আমাকে বলতো? এই বছর কলকাতা যে কি হয়েছে, চ্যাম্পিয়ন টিম। আর এসআরএইচ এর কথা এদিকে বলতে হবে, মানে কি খেয়ে যে আসে ওরা। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান, হ্যাঁ এটা অস্ট্রেলিয়ান মেন্টালিটি। খেলবো নালে খেলবো না, মানে এসেছি এখন যেটা ফিক্স করেছি সেইভাবেই খেলে যাব। প্রথম ম্যাচ শুরু করেছিল 286 দিয়ে, লাস্ট ম্যাচ শেষ করলো 278 দিয়ে। তাহলে আরে একটা 230-40 ঠিক আছে, হ্যাঁ মানে লিমিট আছে। তুই আমি স্ট্যাটস বলছি একটা, আইপিএল এর টপ 5 এর মধ্যে টপ 4 স্কোর তো এসআরএইচ এ আছে, স্বাভাবিক ব্যাপার। 287 করেছিল, 286 এই বছরের প্রথমে, 277, 278 এগুলো সব রয়েছেই। মানে এরা যে 2024 থেকে শুরু করেছে, হ্যাঁ। আর এটার একটা স্ট্যাটাস আছে, 2024 এর আগে অবধি আইপিএল এ টোটাল 250 পাস করছিল দুটো, আর 2024 এর পর থেকে শুধু এসআরএইচ 5টা পরপর মেরে দিয়েছে অলরেডি। 2 বছরে 5টা 250 প্লাস স্কোর। আগের বছর তো মানে কামাল করে দিয়েছিল আরো। সেটাই তো বললাম, একটা 220-30 ঠিক আছে স্কোর দেখলাম, ডিফেন্ড করা খুব মুশকিল, মানে ঠিক আছে হবে। কলকাতার বোলারদের মানে গাধা বানিয়ে দিয়েছে, গাধা। বরুণ চক্রবর্তী 3 ওভারে 54 রান, বরুণ চক্রবর্তীর মতো বোলার যে টি20তে কিং হয়ে বসে আছে এখন। মানে এটা বল করতে আসছে না, মানে একটা সিমেন্ট ডিফেন্সে বল করছে, পুরোপুরি ডাল টিম লাগছে একদম। ওদিকে ক্লাসেন সেঞ্চুরি মেরে দিয়েছে, আইপিএল এর ইতিহাসে ফাস্টেস্ট সেঞ্চুরি, জয়েন্ট ফাস্টেস্ট। 37 বলে 100 রান করেছে। আর ওদিকে 37 বলে 100 রানের আগে ইউসুফ পাঠানের ছিল। আর আমরা কদিন আগে দেখলাম 35 বলে সেঞ্চুরি বলে বৈভব সূর্যবংশী। আর হচ্ছে তোর ইউনিভার্স বস গেলের তো 30 বলে আছেই। এই রেকর্ড ভাঙা খুব মুশকিল আছে, কিছু রেকর্ড আছে ভাই ভাঙা মুশকিল আছে, কিছু রেকর্ড সত্যি ভাঙা মুশকিল। আর এখানে আমরা প্রথমে এসআরএইচ তো ব্যাটে আসলো অবশ্যই। এসআরএইচ ব্যাটে এসে তোর ধাগা খোল দিয়া পাওয়ার প্লেতে 12 ওভারে 174 রান ছিল এদের। 300 আজকে হয়ে যেত, আমিও তাই ভাবলাম যে 300 এবার হয়ে যেত। মানে ওটাই ব্যাড লাক। ক্লাসেনকে 3 নম্বরে নামিয়েছে, সব টেস্টিং চলছিল আর কি। এখন তো ফুটে গেছে এই টিমগুলো সব, মানে কি বলতো 300 করবে, ওটাই মানুষের একটা এই জিনিসটা মানুষের ধরে রেখেছে, এই বছর দেখেই যাবো। আর ওরা ভেবেছে লাস্ট ম্যাচে যাবো যখন, হয় ছক্কা নাহলে ফক্কা, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। আর ওইদিকে তোর ট্রাভিস হেড 76, অ্যাজ ইউজুয়াল ট্রাভিস হেড। ওইদিকে অভিষেক শর্মা 16 বলে 32, আর ক্লাসেনের 105। হ্যাঁ এই করেই। আর ওইদিকে মনে 29 রান করেছে হচ্ছে তোর অনিকেত বর্মা নাকি ঈশান কিষান 29 রান বলে, অনিকেত বর্মাকে 6 বলে। হ্যাঁ, আর কলকাতার বোলারদের একজন মাত্র 10-এর নিচে এখন ইকোনমি রেট রয়েছে, মানে 9। আর সব 10-এর উপরে 10, 13, 15 নোকিয়া থেকে আরম্ভ, নোকিয়া তো 4 ওভারে 7, নোকিয়া তো রান খেতেই আসে। হ্যাঁ ও ভাই চলে না আইপিএল এর। রাবাডার মতো বোলার যারা রয়েছে তারা চলছে না, নোকিয়া কি করে চলবে? নোকিয়া কি একই দেশের মানলাম, কিন্তু রাবাডা তো প্রুভেন একটা আইপিএল প্লেয়ার। আমি কোনোদিন ওকে ভালো আইপিএল এখন চলবে না। আমরা ঈশান মালিঙ্গাকে দেখলাম, ঠিক আছে, মালিঙ্গার মতো বোলার, মানে ফাস্ট বোলার, কিন্তু হচ্ছে পাথিরানাকে দেখেছি আমরা যে স্লোয়ার বল না শিখতে পারলে এই আইপিএল এ সার্ভাইভ করতে পারবে না তুমি। ইয়র্কার তো অবশ্যই সব বলের রাজা, ইয়র্কার এটা তো করতেই হবে। তো এই কলকাতা ব্যাটিং এ আসলো, পুরো হেগে মুতে ছড়িয়ে দিয়েছে, পুরো ছড়িয়ে দিয়েছে, গন্ধ বেরিয়ে নারায়ণকে খেললো। দেখ নারায়ণের থেকে এই এক্সপেকটেশন করাও, এর থেকে বাইক করা যায়। ডিককে দেখলে কি মনে পড়ে বলতো, সেই ওয়েলকামের ডায়লগটা, মেরি এক টাং নকলি मैं क्रिकेट का बहुत बड़ा खिलाड़ी था। প্রথম 3-4টে খেলেছিল ম্যাচ, 3টে কথা, একটাই 97 রানের ম্যাচ খেলেছিল, একটাই। ওই নট আউট খেলে রাজস্থানের, তারপরে কিছুদিন গুরবাজ খেললো, আবার আজকে যাওয়ার সময় যে না খেল। আরে মানে তাসের ঘরে হতো। আর একটা ইয়াং প্লেয়ারের কথা, আবার সে আনক্যাপ চলে আসছে এখানে। রঞ্জি ট্রফি বল বা ডোমেস্টিক ক্রিকেটের এই বছর যে কত প্লেয়ার দিয়েছে আইপিএল এই বছর, মাথা নষ্ট করা। ওই কি জানো, হর্ষ দুবে তোর হ্যাট্রিকে ছিল। রিঙ্কু রাসেলকে পরপর 2 বলে 2। আর ইন্ডিয়া টেস্ট এ টিমে কিন্তু আবার ডাক পেয়ে গেছে এই ছেলেটা, ঠিক আছে। মানে হাজ দুবে হচ্ছে ডোমেস্টিকে কিন্তু 70টার উপরে উইকেট, 70টার উপরে উইকেট তুলেছে ডোমেস্টিকে, মানে খুব অল্প টাইমের মধ্যে আর কি। এটাই তো মানে আইপিএল এর, মানে এটাই হচ্ছে একটা স্ট্যাট যে ডোমেস্টিক বা ইয়ে থেকে
আমরা প্লেয়ার তুলবো। হ্যাঁ, আমি একটা জিনিস মনে করি, এই জিনিসটা আপনারাও মনে করেন নাকি বলবেন, যে কলকাতার এরকম ডাউনফলের কারণটা কি? হ্যাঁ, এটা দেখ, একটা পয়েন্ট আছে। আমি মনে করি যে গৌতম গম্ভীর আগের বছর টিম চুজ করেছিল, মনে করছি আমরা গৌতম গম্ভীর একটা ইঞ্জিনিয়ার, ওর মতো ডিজাইন বানিয়ে ওর মতো খেলিয়ে দিয়ে চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছে, ঠিক আছে? সেম টিম যদি সেম শুজ ফিল করতে যায় অন্য কেউ এসে, ওই মেন্টালিটিতে তো চালাতে পারবে না। KKR এর ব্যাটিং অর্ডারই ঠিক নেই, তুই কাকে 3 নম্বরে যে খেলে তাকে নামাচ্ছে 6 নম্বরে, মনীষ পান্ডে কখনো 6 নম্বরে 7 নম্বরে খেলানোর প্লেয়ার? এত বড় এক্সপিরিয়েন্স, হ্যাঁ এত বড় এক্সপিরিয়েন্স। 3-4টে আমরা প্লেয়ার ধরি, তার মধ্যে মনীষ পান্ডে একটা আছে। হ্যাঁ, 4টে প্লেয়ারের মধ্যে 2008 সাল থেকে 25 সাল অবধি খেলছে। তাকে কি করছে? 8-এ আঙ্কিশ রঘুবংশী পুরো ট্যালেন্টটা নষ্ট করছে কলকাতা। আঙ্কিশ রঘুবংশী কি দরকার গুরবাসকে খেলানোর, কি দরকার ডিককে খেলানোর, ওপেনিং করা নারায়ণের সঙ্গে। আমরা তো দেখে যে কেউ বলে দেবে যে আঙ্কিশ রঘুবংশী ওপেনার একটা, ঠিক আছে? তারপরে রিঙ্কু সিং, তোর হচ্ছে সাই সুদর্শন, তারপরে হচ্ছে তোর ওই অভিষেক শর্মা, হ্যাঁ, তা ওরা কি ওপেন করছে না? কত সুন্দর ভাবে সিং কে ইউজ করছে না, ভেঙ্কটেশ আয়ার কে 23 কোটি টাকা দিয়ে কিনে বসিয়ে রাখতে পারে। আমার মনে হয় IPL খেলছে না, খেলছে তো এরকমই ব্যাপার। আজকে গিয়ে 4 নম্বরে নামিয়েছে, 5 নম্বরে নামিয়েছে, তাও 4 নম্বর পায়নি, 5 নম্বর। তাহলে এখানে আমার প্লেয়াররা পারফরমেন্স দেবে কোথায়? তাহলে এইটাই হচ্ছে মেন কারণ কলকাতার। আমি মনে করি পরের বছর সব ঘরকে বদল ঢেলে একদম যারা প্লেয়ার বেছে 7-8টা প্লেয়ার রাখো, ক্যাপ্টেন সব দিয়ে দাও। আমার মনে হচ্ছে রাসেলের মানে ইতিগজ করা উচিত, ঠিক আছে? পরের বছর মেন্টর হয়ে থাকুক, দল নেবেও না, নিলে বসিয়ে রাখবে। আর ওইদিকে তোর রাহানেও আমি মনে করি না পরের বছর রাখার কোনো ইয়ে আছে, রাহানেকেও ওকে মেন্টর, কারণ হচ্ছে ওকে মেন্টর রাখুক, কারণ হচ্ছে রাহানে একটা জায়গা খাচ্ছে 3 নম্বরে যে স্লটটা না, ওই জায়গাটা ব্যাটিং অর্ডার ভুল আছে, তো ওই জায়গাটা আসছে, স্পিনাররা আসছে বা যে স্লো পেস বল করে সে আসছে, আউট হয়ে যাচ্ছে। এই হচ্ছে কলকাতার কাহিনী ছিল এই বছর। একদম বাজে পারফরমেন্স, পুরোপুরি শেষ। 2টো ম্যাচ তো এমনি ভোগে গেছে বৃষ্টির জন্য, ঠিক আছে? এই ছিল ম্যাচের, এই তোর কলকাতার ম্যাচ। আর কিছু বলার নেই, আমার কিছু বলতে ইচ্ছা করছে না। কলকাতা বাই বাই চলে গেছে, হায়দ্রাবাদও চলে গেছে, কিন্তু হায়দ্রাবাদ যাওয়ার আগে একটা জালওয়া দেখিয়ে গেছে। হ্যাঁ, পরের বছরের জন্য পজিটিভ নিয়ে গেছে, বলছে মেরা হি জালওয়া, পরের বছরের জন্য পজিটিভ নিয়ে গেল, এটা সবথেকে বড় কথা। হায়দ্রাবাদের টিম কিন্তু সেফ টিম, হায়দ্রাবাদের টিমে কিন্তু চেঞ্জেস করার কিচ্ছু নেই। এই বছর পারফর্ম করতে পারেনি, 2-1টা ম্যাচ ডাউনফল হয়েছে, ঠিক আছে? ও আবার নেক্সট IPL এ ওরা আবার চলে আসবে, ওদের নিয়ে টেনশন নেই। তো এই ছিল কলকাতার আর হচ্ছে হায়দ্রাবাদের ম্যাচ। আমরা এরপরে আর যেটা হচ্ছে প্রথম খেলাটা যেতে গেল ধোনির, কি তাহলে এটাই শেষ ম্যাচ ছিল? চেন্নাই আর জিটির ম্যাচ ছিল। জিটি ওদিকে হেরে গেছে চেন্নাইয়ের কাছে, ঠিক আছে? এখনো অব্দি প্লে অফের টপ 2 এর রেস এখনো বরকরার আছে, এখনো কে যাবে কেউ বলতে পারছে না। জিটি পরপর 2টো ম্যাচ হেরে গেল, জিটি কিন্তু 2টো ম্যাচ হেরে গেল, ঠিক আছে? জিটি নিজের পায়ে নিজেই কুড়ুল মারলো, কিন্তু মানে কি হচ্ছে এটা কি আমি তো সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, পরপর 4টে দিনে আর মাত্র 2টো ম্যাচ বাকি আছে, 2টো ম্যাচ বাকি আছে। নাকি টপ টেবিল আর হচ্ছে নিচে আছে, তাদের সাথে হেরে যাচ্ছে এইভাবে। তাহলে ভাব আর কদিন ধরে তাই তো হচ্ছে। যারা ফুটে যাওয়ার, যারা পাঞ্জাব হারলো, RCB হারলো, আজকে জিটি হারলো, তাহলে যারা অলরেডি ফুটে গেছে তারা এসে সব টপ টেবিলের টপের টিমগুলোকে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর মাত্র 2টো ম্যাচ আছে এখনো অবধি, আমরা জানি না প্লে অফের সিনারিও কি আছে। এই ম্যাচের যদি আমরা কথা বলি, ধোনির লাস্ট ম্যাচ কিনা সেটা এখনো ধোনি বলে দিয়েছে পরিষ্কার করে যে এটাও আমি বলবো না এটা আমার লাস্ট ছিল, এটাও বলবো না যে আমি পরের বছর রিটার্ন করতে পারি। মানে সার্কাস্টিকলি খেলছে ধোনি আর কি, যেটা করে দেখা যাক। আমরা চাইবো দেখতে, ঠিক আছে? আমাদের এখনো পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে, আমরা চাইবো দেখতে। তো চেন্নাইয়ের যদি আমি 2টো পজিটিভ পয়েন্ট ধরি, এক হচ্ছে তোর হচ্ছে বেবিস, ঠিক আছে? এবি, তো ওর কিন্তু একটা প্লাস পয়েন্ট নিয়ে কিন্তু চেন্নাই এবার, হ্যাঁ, এই শুধু আজকে যে ম্যাচটা চেন্নাই খেলেছে, চেন্নাই এইভাবে খেলা উচিত ছিল পুরো IPLটা। প্রথম কথা, একদম পারফেক্ট ম্যাচ ছিল আজকে। যে ফায়ার পাওয়ারটা মিসিং ছিল ওটা চলে এসছে। এক তো আয়ুষ মাত্রে, আর এক হচ্ছে তোর উর্বিল প্যাটেল এসছে, শিবম দুবে আগে থেকে ছিল, ডেভেল ব্রাভিস এসছে। আর কনওয়ের ফর্মে আসা দরকার। কনওয়ে চাপ নিয়ে নিচ্ছে বেশি, যে ওই টাইমে ওই স্ট্রাইক রেট ম্যাচ করতে পারছে না কনওয়ে, কিন্তু করার দরকার নেই। আমার কি দরকার? আমি আজকে দেখ না 35 বলে হাফ সেঞ্চুরি, কি দরকার? সেটাই, এটাই দরকার আমার, এটাই দরকার। চেন্নাইয়ের প্রত্যেকে এসে পরপর খেলে দিয়ে গেছে, 30, 35, 37 এরকম রান করে সবাই করে দিয়ে গেছে। আর ওদিকে কনওয়ে সেকেন্ড হাফ সেঞ্চুরিও মেরেছে। আর যেখানে যে চেঞ্জ হয়েছে, যে 230 রান হওয়ার চেন্নাইয়ের, তার কারণ মেন ব্যাপার হচ্ছে ডেভেল ব্রাভিস এসে কত 19 বলে হাফ সেঞ্চুরি মেরেছে,
তো এর জন্যই চেন্নাই এই টাইমটা 23 বলে 57 এই লাস্টে এসে কামব্যাক করলো। কিন্তু চেন্নাইয়ের জন্য সব থেকে বাজে যে নিউজ সেটা হচ্ছে চেন্নাই পুরো আইপিএল এর ইতিহাসে এই প্রথম হলো যে টেবিলের বটমে গিয়ে একদম শেষ করলো। এর আগে কোনোদিন এরকম হয় না চেন্নাইয়ের। তাহলে যখন মানে একদম ফালতু সিজন যাচ্ছিলই, তাহলে এখনো অব্দি ওয়ার্স্ট সিজন অফ দ্য আইপিএল হিস্ট্রি এখনো অবধি আমরা এটা তাহলে দেখে নিলাম চেন্নাই কি হতে পারে। কিন্তু আমরাও চাই ফ্যান হিসাবে যে স্ট্রং কামব্যাক নিয়ে পরে আর জিটি তো ওদিকে কিছু করতেই পারলো না। পরপর শুভমান গিল প্রথম 3 জন আউট, সেই এক্সপোজ হয়ে গেছে মিডল অর্ডার এক্সপোজ হয়ে গেছে। প্রথম 3 জন আউট, সাই সুদর্শন একটুখানি খেলেছে, কত 40-50 হয়তো এরকম করেছে। আর হচ্ছে আর কোনো প্লেয়ার কেউ খেলতে পারেনি, পরপর সব পরপর আউট। আর ওদিকে হচ্ছে তোর আরেকটা আছে, শুধু এদের কথা বললে হবে না, আনসুল কাম্বোজ প্লেয়ারটাকে কিন্তু ভালো পেয়েছে মানে আনক্যাপের জালবা আনসুল কাম্বোজ। আর হচ্ছে তোর ওইদিকে আর কে পেয়েছে উইকেট, জাদেজা একেবারে 2 উইকেট, জাদেজার একেবারে 2 উইকেট পেয়েছে, সাই সুদর্শনকে আউট করেছে। নূর আহমেদ তো বেস্ট ভাই, এই আইপিএল এর বেস্ট ভাই হচ্ছে নূর আহমেদ। আজকেও 3টে ভাইভাব সূর্যবংশী বলা যায় আর নূর আহমেদ বলা যায়, এই দুটো প্লেয়ার আইপিএল এর বেস্ট ভাই একদম। আর ওইদিকে তুই দেখ না, নাটরাজনকে 10.75 কোটি টাকা দিয়ে কিনে ফেলে রেখেছে। একটা ম্যাচের কটা, একটা ম্যাচ খেলিয়েছে, একটা দুটো ম্যাচ খেলিয়েছে দিল্লি। আর কি বলবো আর। তো এই ছিল চেন্নাইয়ের ম্যাচ, এই চেন্নাইয়ের ফিনিশিং। আর টেবিল যা ছিল সেরকম আমি টেবিল সিনারিওটা একবার বলে দিচ্ছি। টেবিল যা ছিল তাই আছে। পার্পল ক্যাপে চেঞ্জ হয়েছে, নূর আহমেদ একে চলে গেছে 24টা উইকেটের সঙ্গে, যেটা প্রসিদ্ধ কৃষ্ণ আবার পরের দিন এসে চেঞ্জ করে দেবে আশা করা যায়। ঠিক আছে, একটা ম্যাচে আছে হিসাব মতো, যদি না উঠতে পারে তো। টেবিলে এখন যা হালচাল আছে, পাঞ্জাব আর মুম্বাইয়ের আজকে ম্যাচ আছে। যদি মুম্বাই জিতে যায়, পাঞ্জাব হেরে যায়, তাহলে মুম্বাই 18 পয়েন্টে যাবে। আর ওদিকে আরসিবি আর লখনৌর ম্যাচ আছে, যদি আরসিবি জিতে যায় তাহলে 19 পয়েন্টে যাবে। তাহলে মুম্বাইয়ের এখানে স্ট্রাইক রেট, নেট রান রেট যেহেতু বেশি আছে, যেহেতু মুম্বাই আর আরসিবি, যদি আরসিবি যেতে তাহলে আরসিবি, এই দুজন টপ 2 এ চলে যাচ্ছে। আরসিবি হারে আর আরো আছে, আরো সিনারিও আছে যে আরসিবি যদি হারে, ওদিকে এলএসজি যদি জিতে যায় তাহলে গুজরাটের 12, আর হচ্ছে এদিকে যদি মুম্বাই আর পাঞ্জাবের মধ্যে যে জিতবে সে একে চলে যাবে। এই হচ্ছে মুম্বাই হারলে কোনো রকম কোনো চান্স, মানে এই 2 থেকে 3টে দিন একদম মানে লাস্ট দুটো ম্যাচ বাকি আছে। লাস্ট দুটো কালকের দিনে, মানে আজকের ডেটে যে ম্যাচটা হবে পাঞ্জাব মুম্বাই, এটাতে অনেকটা বোঝা যাবে কি হবে না আজকে কালকের মধ্যে। এটা বোঝা যাবে। তো এই ছিল আজকে দুটো ম্যাচের রিভিউ। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা। প্রতিবারের মতো আবার আমরা চলে আসবো আবার পরের ভিডিও নিয়ে, পাঞ্জাব মুম্বাইয়ের ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো এনজয় করুন আপনারাও আইপিএল, লাস্ট আর কয়েকটা ম্যাচ বাকি আছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুখে থাকুন, মজা করুন, সুখে থাকবেন। চলো, বাই।